নমস্কার সকলকে। আমি নন্দিতা ঘোষ। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার মধ্যে আছেন। আমরা একটু কাজ করব আজকে দ্বিতীয় ভাষার উপর। নবম শ্রেণীর দ্বিতীয় ভাষার ক্লাস আপনারা দেখতেই পাচ্ছেন। টেকনিক্যাল ফল্টের কারণে আমি বেশ দুদিন ক্লাস নিতে পারিনি। রবিবারে আপনাদের ক্লাস অফ অফ থাকে, আপনারা সকলেই জানেন। আম, এবং আমার চ্যানেলের নাম আমি একটু বলে দিই। আমার চ্যানেলের নাম বি yourself by নন্দিতা ঘোষ। আজকে দুটো বিষয়ের ওপর আপনাদের কাজ করাবো। একটি ক্লাস নম্বর 13, বুঝতেই পারছেন যে এর আগে 12টি ক্লাস হয়ে গেছে। দ্বিতীয় ভাষার দুটি বিষয়, দ্বিতীয় ভাষা নবম শ্রেণীর দুটি বিষয়ের উপর, ধনে ধান্যে পুষ্পভরা, দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা। এবং আমাদের দ্বিতীয় বিষয়টি হচ্ছে পোস্টমাস্টার, যেটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এটি 2025-এর এসএলএসটি কে সামনে রেখে আমরা করেছি। টিজিটি এবং পিজিটি লেভেলে যারা পরীক্ষা দেবেন বা দিচ্ছেন তাদের জন্য ক্লাসগুলো হেল্প হবে বলে আমার মতামত। আমি আপনাদের সাধারণত বাংলা এবং সিডিপি বিষয় গাইড করে থাকি। বেশ কিছুদিন ধরে কেবলমাত্র বাংলা বিষয়কে আমি দেখিয়ে থাকছি। সিডিপি এর ক্লাসগুলো অ্যাজ সুন অ্যাজ পসিবল, যতটা তাড়াতাড়ি সম্ভব আমি শুরু করব। সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত। পুরনো নতুন যারা রয়েছেন তাদের প্রত্যেককে বলছি, আপনারা যদি বাংলা বিষয় নিয়ে আরো বেশি জানতে চান বা নিজের পরিধিটিকে আরো একটু বাড়াতে চান, সহজ ভাষায় সহজ কথাগুলোকে বুঝতে চান, অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে পারেন। 2025-এ যারা এসএলএসটি দেবেন, গ্রামারের বিষয়ের জন্য একটি প্লেলিস্ট করা হয়েছে এবং এসএলএসটি বিষয়ের জন্য একটি প্লেলিস্ট করা হয়েছে। দুটোই আপনাদের জন্য উপকারী হবে বলে মতামত। প্রত্যেকদিন এই চ্যানেলে আপনাদের ক্লাস হয়। প্রত্যেকদিন দুপুর 2টোর সময় আপনাদের কিন্তু আমাদের ক্লাস রেকর্ডেড ভার্সনে কিন্তু আপলোড করা হয় এবং প্রত্যেকদিন সপ্তাহে করা হয়। রবিবার দিন আপনাদের ক্লাস অফ থাকে। লাস্ট দুদিন কিন্তু ক্লাস অফ ছিল ইলেকট্রিক কারণে। আমাদের আমি যে নির্দিষ্ট স্থানে বসবাস করি সেখানে একটু গ্রামাঞ্চল, ভেতরের দিকে জায়গা, তো কিছুটা বৃষ্টি হলেই মোটামুটি ভাবে কারেন্টের দেখা মেলে না। আগের ক্লাসটা আমি লাস্ট 12 নম্বর ক্লাস যেটা নিয়েছিলাম সেখানে আপনারা দেখতে পেয়েছিলেন, ক্লাস শেষ করার আগে আগে আমাদের কিন্তু কারেন্টে চলে যায়। যাই হোক, এই বিষয়গুলো চলতে থাকবে। আমরা মূলত ভাবে একটা সিরিজকে চালু করছি এবং আপনি ধরে নিন আপনার কাছে 40 থেকে 45 দিন, এই মুহূর্তে দাঁড়িয়ে 40 দিন আপনি ধরে নিন সময় রয়েছে। তো তার মধ্যে আমরা কিন্তু মূলত ভাবে চেষ্টা করছি যে নবম এবং দশম শ্রেণীর পুরো সিলেবাসটাকে নিজেদের মতো করে এক প্রকার শেষ করতে। তার মধ্যে অবশ্যই সাহিত্যের ইতিহাস, ব্যাকরণ এবং বাংলা নবম শ্রেণীর এবং দশম শ্রেণীর যে এসএলএসটি পেপারের জন্য টেক্সট বুকগুলো রয়েছে সেগুলোকে পড়ানো হচ্ছে। প্রত্যেকটি টেক্সট ফুটিয়ে ধরা হচ্ছে এবং তার সাথে সাথে অর্থ বিচার এবং রস বিচার করা হচ্ছে। আপনি দেখতেই পারবেন যে আমি তুলনামূলকভাবে যতটা তাড়াতাড়ি কথা বলি, আজকে তার থেকে একটু বেশি তাড়াতাড়ি কথা বলছি। তার কারণ হচ্ছে আমি চাইছি আপনাদের খুব একটা বেশি সময় নষ্ট না হোক। আপনারা খুব তাড়াতাড়ি করে ক্লাসগুলোকে দেখুন এবং খুব তাড়াতাড়ি করে নিজেদেরকে ভ্যালুয়েট করুন। অবশ্যই ভ্যালুয়েট করতে হলে আমার টেলিগ্রাম চ্যানেলে সকলকে যুক্ত হতে হবে। আমার চ্যানেলের নাম বি yourself by নন্দিতা ঘোষ। এবং শেষে কিন্তু একটা কিউআর আপনি পাবেন, তাতে কিন্তু অবশ্যই ফ্রি অফ কস্ট আপনি যুক্ত হতে পারবেন। মনে রাখবেন, এই চ্যানেলে নির্দিষ্টভাবে কোনো এখনো পর্যন্ত বাণিজ্যিক উদ্দেশ্য কারণে তৈরি হওয়া চ্যানেল নয়। এটি আমার নিজস্ব চ্যানেল। আপনি নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন, নিজের মতামত জানাতে পারেন এবং অবশ্যই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। সকলকে ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আমি প্রচুর মানুষের কমেন্ট পাই, প্রচুর ভালোবাসা পাই, তার জন্য অবশ্যই ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটি পাশে থাকবেন। একটু আমরা চলে যাই ক্লাসে। আজকে নবম শ্রেণীর দ্বিতীয় ভাষা, ধনে ধান্যে পুষ্পভার, দ্বিজেন্দ্রলাল রায় এবং পোস্টমাস্টার রবীন্দ্রনাথ ঠাকুর। এক্ষেত্রে বলে রাখি, পোস্টমাস্টার আগে আপনাদের একটি গল্প রয়েছে, কঙ্কাবতীর গল্প। আপনারা ত্রৈলোক্যনাথের একটি গল্প রয়েছে, সেটা টাইপিং মিস্টেকের কারণে আজকে অ্যাড করা হয়নি, তার জন্য আপনাদের পোস্ট অফিস করানো হচ্ছে। পরের দিন ত্রৈলোক্যনাথ বন্দ্যোপাধ্যায় যেই সেটা রয়েছে আপনাদের সেটা করিয়ে দেওয়া হবে। একটু ধনে ধান্যে পুষ্পভরা কবিতা একটি, পোস্টমাস্টার একটি গল্প, আপনারা সকলেই জানেন। মনে রাখবেন, ধনে ধান্যে পুষ্পভরা কিন্তু একটি গান। এটি একটি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়। এটার নাম হচ্ছে গিয়ে আর্যগাথা, যেটি দ্বিজেন্দ্রলাল রায় লিখেছিলেন। এর সাথে এটা মনে রাখবেন, 1909 সালে এটা কিন্তু প্রথম ব্যবহৃত হয় শাহজাহান নামে একটি নাটকে। আপনারা শাহজাহান নাটক অনেকেই পড়ে থাকবেন, যারা পিজিটি লেভেলে পড়েছেন তারা হয়তো নিশ্চয়ই জানবেন। টিজিটির কথা আমি ঠিক বলতে পারবো না। টিজিটিরা অনেকে পাশের ক্যান্ডিডেট থাকে, তাদের না জানা থাকতে পারে, তারা একটু জেনে নেবেন। ধনে ধান্যে পুষ্পভরা সেই গান যেটা আমরা প্রত্যেকদিন আগে স্কুলে গাইতাম। এবং আমাদের দেশ সম্পর্কে, আমাদের জাতি সম্পর্কে, আমাদের মনন মানসিকতায় বেড়ে ওঠা আমাদের জন্মভূমি সম্পর্কে আমাদের যে প্রতিরূপ, আমাদের যে অনুভূতি, সেই প্রত্যেকটা বিষয় এখানে ব্যক্ত হয়। আমরা সেটাই আজকে একটু দেখার চেষ্টা করব। দেখুন কি বলছে। ধনে ধান্যে পুষ্পভরা লিখছেন কে? দ্বিজেন্দ্রলাল রায়। ধনে ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, বসুন্ধরা কথার অর্থ পৃথিবী। এখানে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট পৃথিবী আঁকা, সুন্দর, শস্য শ্যামলা এবং সামঞ্জস্যপূর্ণ। তাহাতে তাহার মাঝে আছে দেশাক সকল দেশের সেরা। এই সকল দেশের সেরা বলতে কাকে বোঝানো হয়েছে? আমাদের ভারত ভূমিকে বোঝানো হয়েছে, ঠিক আছে? এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, মুখে বললাম। ও সে স্বপ্ন দিয়ে তৈরি, সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। আসতে পারে প্রশ্ন যে কি দিয়ে ঘেরা?
স্মৃতি দিয়ে এবং স্বপ্ন দিয়ে ঘেরা। অনেক সময় এই স্মৃতি দিয়ে এবং স্বপ্ন দিয়ে ঘেরার মধ্যে দিয়ে আপনাকে কিন্তু কারকের উদাহরণ দিতে হয়। অবশ্যই জানাবেন স্মৃতি দিয়ে ঘেরা এবং স্বপ্ন দিয়ে ঘেরা এটি কোন কারকের উদাহরণ। মনে রাখবেন এটি কর্ম বা করণের মধ্যে যে কোনো একটি হবে। মনে রাখবেন কর্ম হচ্ছে সেই বিষয়টি, অর্থাৎ কর্মকারক হচ্ছে সেই বিষয়টি যেখানে দাঁড়িয়ে কোনো একটি বস্তুর মূলত ভাবে তাকে আশ্রয় করে সম্পাদন হচ্ছে। কিন্তু কোনো একটা বস্তুর সাহায্যে যদি কোনো কাজ সম্পাদন হয়ে থাকে অবশ্যই সেটা কিন্তু করণের অন্তর্গত হয়। অবশ্যই জানাবেন যে স্বপ্ন দিয়ে তৈরি সেদে স্মৃতি দিয়ে ঘেরা, স্বপ্ন এবং স্মৃতি এখানে কোন কারকের উদাহরণ অবশ্যই বলবে। কি বলছে দেখো, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। অবশ্যই সকল দেশের যে রানী সেটি হচ্ছে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তড়িৎ, তড়িৎ বিদ্যুৎ সম্পর্কে আপনারা সকলেই জানেন। এমন কালো মেঘে তারা তার পাখির ডাকে ঘুম উঠিয়ে পাখির ডাকে জেগে, বা পাখির ডাকে মোটামুটি ভাবে ঘুমায় এবং পাখির ডাকে কিন্তু জেগে উঠতে দেখা যায় এদেশের মানুষকে, অর্থাৎ আমাদেরকে, অর্থাৎ ভারতবাসীকে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এমন স্নিগ্ধ নদী কোথায়, স্নিগ্ধ মানে শান্ত এবং সুন্দর বলতে পারেন, যেখানে বসে আপনার অনুভূতি আরো দ্বিগুণ গুণে বেড়ে উঠতে পারে। এরকম একটা, কোথায় এমন ধুন্ড পাহাড়, কোথায় এমন হরিৎ ক্ষেত্র আকাশ তলে মেশে। হরিৎ ক্ষেত্র হচ্ছে শস্য শ্যামলা ভূমির কথা বলা হচ্ছে, হরিৎ বলতে সবুজ, সবুজ ক্ষেতের কথা বলা হচ্ছে, আকাশ তলে মেশে। এমন ধানের ওপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। পুষ্পে পুষ্পে ভরা শাখী, শাখার কথা বলা হচ্ছে, বৃক্ষ প্রশাখার কথা বলা হচ্ছে, সেগুলো পুষ্পে পুষ্পে বা ফুলে ফুলে ভরা। কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, কুঞ্জে কুঞ্জে কিন্তু পাখি গাইছে, গুঞ্জরিয়া আসে ওলি, গুঞ্জন করে ওলি অর্থাৎ মৌমাছি কিন্তু আসছে, বা মধু করিও আপনি বলতে পারেন। পুঞ্জে পুঞ্জে ধেয়ে তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে। দারুণ সুন্দর লাইন এবং ভেরি ইম্পর্টেন্ট লাইন, যদি বুঝতে পারেন ভীষণ সুন্দর। ভাবুন একটি মৌমাছি এসেছে গুনগুন করতে করতে, সে ফুলের মধু খেয়েছে এবং ফুলের উপরেই সে ঘুমিয়ে পড়েছে ফুলের মধু খেয়ে ক্লান্ত হয়ে। তো এরকম বিষয়টা। এমন একটি দেশ কোথাও এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, বক্ষ অর্থাৎ বুকে আমার ধরি। এমন ভাইয়ের মায়ের ভ্রাতৃত্ববোধ বা সৌভ্রাতৃত্ববোধ, এমন সংস্কৃতি, এমন কালচার হয়তো আমাদের দেশে এখনো পর্যন্ত বর্তমান আছে। এই মুহূর্তে টিল নাও দাঁড়িয়ে, যেটা স্বাধীনতার পূর্বকালে লেখা একটি কবিতা, সেটা আজও যেন রন্ধ্রে রন্ধ্রে কোথাও গিয়ে সত্যতার বর্তমান। কি বলছে দেখো, আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। একেবারেই তাই, সকল দেশের রানী সেটা আমার জন্মভূমি, অর্থাৎ ভারতবর্ষের উদ্দেশ্যে আমরা কিন্তু এই কথাটি বলছি। আশা করছি এই কবিতাটি কাউকে অতটা বোঝানোর দরকার নেই, কারণ আপনার সকলে এই কবিতাটি সম্পর্কে জ্ঞাত এবং সকলেই জানে। আমরা ছোটবেলা থেকে আমাদের স্কুলে মূলত ভাবে প্রার্থনাকালে প্রত্যেকদিন 7টা দিন 7টি গান গাওয়া হতো। অবশ্যই আমাদের জাতীয় সঙ্গীত তো অবশ্যই গাওয়া হতো, তার সাথে সাথে আরো একটি করে এক্সট্রা গান গাওয়ানো হতো, তার মধ্যে এটি একটি ছিল। তো যেহেতু আমি মনে করছি যে আপনারাও হয়তো এই গানটির সাথে পরিচিত হবেন, তো আশা করছি তাই বোঝানোর দরকার পড়বে না। একটু পোস্টমাস্টারে চলে যায়, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। মনে রাখবেন রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার একটি ছোট গল্প, এবং এটি রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ থেকে নেওয়া হয়েছে, ছোট গল্পগুচ্ছ থেকে। এবং এখানে ছোট ছোট বিষয় রয়েছে যেগুলো আপনাকে মাথায় রাখতে হবে। যেমন পোস্টমাস্টারের ঘরের কাছে কি ছিল, একটি নীলকুঠি ছিল। তার সাথে সাথে মাথায় রাখবেন যে নীলকুঠি সাহেবরা কিন্তু এই পোস্টমাস্টার এর যে অফিসটি রয়েছে সেটি নিজেদের প্রয়োজনে তৈরি করেছিলেন। যিনি এসেছিলেন তিনি কলকাতা থেকে এসেছিলেন, এবং তার কিন্তু উলাপুরেই প্রথম কাজ করেছিল সেখান থেকে এসে। এছাড়া যে মেয়েটি রয়েছে সেটি 12 থেকে 13 বছর বয়সী। এছাড়া যে বিষয়, ছোট ছোট বিষয় আমরা পাবো, সেগুলো মনে রাখবেন। তার সাথে একটি দুটি রস বিচার পাবো, মানব দার্শনিক সত্যকে কোথাও গিয়ে পাবো, যেটা রবীন্দ্রনাথের বিভিন্ন কবিতার গল্পে আমরা পাই। নারী মনের পরিচয় পাই আমরা যেভাবে রবীন্দ্রনাথের প্রতি ছত্রে ছত্রে, সেরকম নারী মনের পরিচয় পাবো। ঠিক তেমনই ভাবে পোস্টমাস্টারেরও মনের পরিচয় পাবো। মানুষের দার্শনিক সত্তা সময় এবং সমাজ বা পরিবর্তিত পরিবেশে কোথাও গিয়ে পরিবর্তনশীল, সেটা আমরা কিন্তু দেখতে পারবো। অবশ্যই একটু প্রত্যেকে লক্ষ্য করে পড়বেন। একটু দাগিয়ে দিয়ে যাব, হ্যাঁ। এবার একটুখানি বলে দিই, আমার একটু বারবার টেকনিক্যাল সমস্যা হচ্ছে ল্যাপটপে, মানে বারবার করে স্ক্রিনটা সরে যাচ্ছে, কোন কারণে হচ্ছে সেটা আমার জানা নেই। তো যদি হয় সেক্ষেত্রে আমি ক্ষমা প্রার্থী, আগে থেকেই বলে রাখলাম। প্রথম কাজ আরম্ভ করিয়াই উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসিতে হয়। কাকে আসতে হয়? পোস্টমাস্টারকে। কোথা থেকে এসেছেন? কলকাতা থেকে এসেছেন, মনে রাখবেন কলকাতা থেকে এসেছেন। এবং কলকাতা থেকে আসার পরে তার এরকম অবস্থা হয়েছিল যেন পুকুর থেকে তুলে আসা বা জল থেকে উঠে আসা মাছের মতো অবস্থা হয়েছিল। তাকে উপরে আনলে যেরকম অবস্থা হয়, পোস্টমাস্টার অবস্থাও কিন্তু সেরকম হয়েছিল। কি বলছে একটু দেখবো।
উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসিতে হয়। গ্রামটি অতি সামান্য, নিকটে একটি নীলকুঠি আছে। কি আছে নিকটে? একটি নীলকুঠি আছে। তাই কুঠির সাহেব অনেক জোগাড় করিয়া এই নতুন পোস্ট অফিস স্থাপন করেছিল। আমাদের পোস্টমাস্টার কলকাতার ছেলে। কোথাকার ছেলে? কলকাতার। জলের মাছকে ডাঙায় তুলিলে যেরকম অবস্থা হয়, এই গণ্ডগ্রামে আসিয়াও পোস্টমাস্টারের সেই রকম দশা হইয়াছে। একখানি অন্ধকার আটচালার মধ্যে তাহার আপিস রহিয়াছে। অদূরে একটি পানাপুকুর এবং তার চারিপারে জঙ্গল। অদূরে একটি পানাপুকুর রয়েছে এবং চারপাশে জঙ্গল রয়েছে। পানাপুকুর মানে ছোট ছোট যে পুকুর হয় না, যাতে পানা দেখা যায়, কচুরি পানা মূলত ভাবে বিভিন্ন জঙ্গল ঝোপঝাড়ও দেখা যেতে পারে। কুঠির গোমস্তা প্রভৃতি যে সকল কর্মচারী আমাদের তাদের কাজে ফুরসত প্রায় নেই, তারা ভদ্রলোকের সহিত মিশিবার উপযুক্ত নয়। ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট? কারা ভদ্রলোকের সঙ্গে বসিবার উপযুক্ত নয়? মূলত ভাবে কুটির গোমস্তা এবং সেই সকল কর্মচারী যারা সেখানে কাজ করেন, তারা কিন্তু ভদ্রলোকের সাথে কথা বলার জন্য উপযুক্ত নয়। তারপরের লাইন আমরা দেখব কি বলছে। বিশেষত কলকাতার ছেলে ভালো করিয়া মিশিতে জানে না। কলকাতার ছেলে কি করে? ভালো করিয়া তারা কিন্তু মিশিতে জানে না। এই একটা সমস্যা তখন থেকে হচ্ছে। কলকাতার ছেলেরা কি করতে জানে না? ভালো করে কিন্তু মিশতে জানে না, এটা একটা বৈশিষ্ট্য। তার সাথে সাথে আরো একটা দেখবেন, এখানটা আছে, অপরিচিত স্থানে গেলে তারা উদ্ধত হয় এবং অপ্রতিভ হইয়া পড়ে। এই কারণে স্থানীয় লোকেদের একটু দেখবেন, আমি টাচ লাগাবো না, বোর্ডে টাচ করলে এরকম হচ্ছে, হাতটা মনে হয় ঘেমে গেছে। তো এই কারণেই স্থানের লোকেদের সঙ্গে মিশিয়া মেলামেশা হইয়া ওঠে না। মেলামেশা হইয়া ওঠে না। অথচ হাতের কাজে অধিক নাই, হাতের কাজে অধিক নাই, অর্থাৎ তার কাজে কিন্তু হাত বেশি না। গ্রামাঞ্চলে পোস্ট অফিসে বুঝতেই পারছেন, সেখানে হাতের কাজ খুব একটা বেশি থাকে না, কথা বলার জন্য লোকের প্রয়োজন। কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে প্রথমত তারা খুলে মিশতে পারে না। কাজের কথা বলা হচ্ছে, যারা কলকাতার লোকজন হয় তারা কিন্তু তেমন ভাবে খুলে মিশতে পারে না। অপরিচিত স্থানে গেলে উদ্ধত এবং অপ্রতিভ হয়ে যায়। কিভাবে মিশতে হয়, কিভাবে কথা বলবে, কিভাবে জানাশোনা করবে, এই বিষয়টা তারা অপ্রতিভ থাকে এবং সেই কারণে লোকের সহিত মিশামিশি হইয়া ওঠে না, মিশতে পারছে না। তারপর কি বলছে, অথচ হাতের কাজে অধিক নেই কিন্তু কাজও কম। কখনো কখনো দুটো একটা কবিতা লিখবার চেষ্টা করেন। একটু দেখবেন, কখনো কখনো খোলা সময় কি করছেন, দুটো একটা কবিতা লেখার চেষ্টা করছেন। তাহাতে এমন ভাব ব্যক্ত করিয়াছে, সমস্ত দিন তরু পল্লবের কম্পন এবং আকাশের মেঘ দেখিয়া জীবন বড় সুখে কাটিয়া যায়। কিন্তু অন্তর্যামী জানেন, যদি আরব্য উপন্যাসের কোনো দেবতার দৈত্য আসিয়া এক রাতের জন্য এই শাখা পল্লব সমেত সমস্ত গাছগুলা কাটিয়া পাকা রাস্তা বানাইয়া দেয় এবং সারি সারি অট্টালিকা আকাশের মেঘে দৃষ্টিপথ করিতে রুদ্ধ করিয়া রাখে, তাহা হইলে এই আদমরা ভদ্র সন্তানটি পুনশ্চ নবজীবন লাভ করিতে পারে। আশা করি বোঝাতে পারলাম। কি বলছেন, যে মূলত ভাবে দেখা যাচ্ছে যে আরব্য উপন্যাসের একটা কথা আপনি মনে রাখবেন, তার সাথে সাথে যেটা মনে রাখবে যে এখানে এসে যে দশা হয়েছিল পোস্টমাস্টারের, সেই দশাটার কথা। ঠিক আছে। এছাড়া যেটা মাথায় রাখবেন যে এখানে কিন্তু বেতন অনেক সামান্য ছিল পোস্টমাস্টার, সেটা আমরা দেখবো। পোস্টমাস্টারের বেতন অতি সামান্য ছিল, অর্থাৎ খুবই কম ছিল। নিজে রাধিয়া বাড়িয়া খাইতে হয়। গ্রামে একটি পিতৃমাতৃহীন অনাথা বালিকা তার কাজকর্ম করিয়া দেয়। চারটি চারটি খাইতে পায়। মেয়েটির নাম রতন। বয়স কত? 12 থেকে 13 বছর। আবার লিখতে যাচ্ছি, হয়তো কিছু সমস্যা হতে পারে। রতন, বয়স হচ্ছে 12 থেকে 13 তার বছর। ইংরেজিতে লিখলাম, অবশ্যই বাংলাতে ট্রান্সলেট করে লিখবেন আপনারা অবশ্যই। ফ্লুয়েন্টলিতে কেউ ইংরেজিতে অবশ্যই, এমসিকিউ সমস্যা হবে না। মনে রাখবেন 12 থেকে 13 বছর। বিবাহ বিশেষ সম্ভাবনা দেখা যায় না। সন্ধ্যার সময় গ্রামের গোয়ালঘর হইতে ধূপ কুণ্ডালিত হইয়া ওঠে। ধূপ যেরকম হয় সেটি কুণ্ডলিত ধোঁয়া কুণ্ডলিত হইয়া উঠতে থাকে। ঝোপে ঝোপে ঝিল্লি ডাকিতে থাকে। দূরে গ্রামে নেশাখোর বাউলদের একদল খোল করতাল বাজাইয়া উচ্চ স্বরে গান জুড়িয়া দেন। মনে রাখবেন খোল করতালের কথা, এখানে আমরা এই বাদ্যযন্ত্রের কথাই কিন্তু পেয়েছি। ঠিক আছে। কারা বাজাচ্ছে? বাউলরা বাজাচ্ছে কিন্তু খোল করতাল। অনেকের মনে হতে পারে এটা কি দরকার, যদি আসে তখন কি করবেন? তখন কি দরকার এবং প্রয়োজনের দাবি সবার আগে। ঠিক আছে, যেটুকুনি মনে রাখা দরকার অবশ্যই মনে রাখবেন। বাজাইয়া উচ্চস্বরে গান জুড়িয়া দিত। যখন কলকাতায় একটি ক্ষীণ শিখা প্রদীপ জ্বালিয়া পোস্টমাস্টার ডাকিতেন, তখন ডাকিতেন যে উম তার মাঝে একটা লাইন বাদ চলে গেল। যখন অন্ধকারে দাওয়ায় একলা বসিয়া গাছের কম্পন দেখিয়া হৃদয় কম্পিত ঈষৎ হৃদকম্পন উপস্থিত হইত, তখন ঘরের কোণে একটি ক্ষীণ শিখা প্রদীপের মতো প্রদীপ জ্বালিয়া পোস্টমাস্টার ডাকিতেন রতন। রতন ঘরের দ্বারে, দ্বারে কথার অর্থ দরজা।
দ্বারে আসিয়া এই ডাকের জন্য অপেক্ষা করিতে থাকিত। কিন্তু এই ডাকে ঘরে এক ডাকে ঘরে আসিত না। কি গা বাবু, কেন ডাকছো? কে বলছেন? রতন। রতনকে, সেই অনাথ বাচ্চাটি, যেটির বয়স কিন্তু 12 থেকে 13 বছর, যার কিন্তু বাবা মা নেই, সে দুটি চারটে খেতে পায় বলে তারা কিন্তু এখানে রয়েছেন। তার পরবর্তীতে বলছে কি, দেখো পোস্টমাস্টার বলছে, তুই কি করছিস? রতন, এই চুলো ধরাতে যেতে হবে হেসেলের। হেসেল কথার অর্থ রান্নাঘর। পোস্টমাস্টার বলছেন, তোর হেসেলের কাজ পরে হবে, এখন একটু তামাক সেজে দে তো। অনতি বিলম্বে, কিছুক্ষণ সময় অপেক্ষা না করে, বিলম্ব মাত্রই, কম বিলম্ব করে দুটি গাল ফুলাইয়া দিয়া কলকেতে ফু দিতে দিতে রতনের প্রবেশ। হাত হইতে কলিকাটা লইয়া পোস্টমাস্টার ফস করিয়া জিজ্ঞাসা করেন, আচ্ছা রতন, তোর মাকে মনে পড়ে? এখানে আমরা কিছুটা অংশ পাবো যেখানে রতনের পূর্ব সময়, রতন কিন্তু একটি মেয়ে, এবং তার পূর্ব সময় বাবা মা দেখা যাচ্ছে যে তার নেই, তার একটি ছোট্ট ভাই রয়েছে। কখনকার কথা মনে পড়ে এই অর্থে রতন কিন্তু জানাবে যে তার ছোট ভাইয়ের সাথে বসে থাকা ডোবার পাশে বসে যখন মাছ ধরা ধরা খেলা করছিল, সেই বিষয়টা কিন্তু তার কাছে সবচেয়ে বেশি মনে পড়েছিল। বলছে, সে অনেক কথা, কতক মনে পড়ে, কতক মনে পড়ে না। মায়ের চোখ বাবা, মায়ের চেয়ে বাবাকে বেশি ভালোবাসি, বাপকে অল্প অল্প মনে আছে। পরিশ্রম করিয়া বাপ সন্ধ্যাবেলা ঘরে ফিরিয়া আসিত, কাকে বেশি ভালোবাসে? বাপকে। ঠিক আছে, কার কথা বলা হচ্ছে? রতনের কথা। তাহারাই বৈদ্যুতিক দুটি একটি সন্ধ্যা তাহার মনে পরিষ্কার ছবির মতো অঙ্কিত রহিয়াছে। এই কথা হতে হতে রতন ক্রমশ পোস্টমাস্টারের পায়ের কাছে মাটির উপর বসিয়া পড়িত। মনে পড়িত তাহার একটি ছোট্ট ভাই ছিল। বহু পূর্বেকার বর্ষার দিনে, কোন দিনে মনে করবেন? বর্ষার দিনের কথা কিন্তু আলোচনা করা হচ্ছে। এক একটি ডোবার ধারে দুজনে মিলিয়া গাছের ডাল ভাঙিয়া ছিপ করিয়া মিছিমিছি মাছ ধরা খেলা করিত। অনেক গুরুতর ঘটনার চেয়ে এই ঘটনাটা তার সবচেয়ে বেশি মনে উদিত হতো। এইরূপ প্রকাশ প্রসঙ্গে মাঝে মাঝে বেশি রাত হইয়া যাইত। তখন অলস্য হয়ে পোস্টমাস্টার আর রাঁধিতে ইচ্ছা করিত না। সকালের বাসি ব্যঞ্জন থাকিত এবং রতন তাড়াহুড়ো করে উনুন ধরাইয়া খান কয়েক রুটি সেকিয়া আনিত, তাহাতেই উভয় রাত্রে চলিয়া যাইত। দুজনেই রাতের বেলা তাই দিয়ে চলিয়া যেত, আগের দিনে বাসি তরকারি এবং রুটি দিয়ে। একদিন সন্ধ্যাবেলা সে বৃহৎ আটচালা ঘরের কোণে, মনে রাখবেন বারবার করে আটচালা কথাটা কিন্তু ব্যবহৃত হচ্ছে, এখানে কিন্তু সমাসের পরিচয় আপনি পাবেন, আটচালা বলতে কোন সমাসের অন্তর্গত, এগুলো আপনার কিন্তু মাথায় রাখতে হবে যখন আপনি পড়ছেন। আপনার এখান থেকেই কিন্তু আপনার প্রশ্ন আসবে, কারকের থেকে, সমাসের থেকে এবং বাক্যের থেকে, বেশিরভাগ ক্ষেত্রে তাই কিন্তু দেখা যায়। আটচালার কোণে অফিসে কাঠের চৌকির ওপর বসিয়া, কিসের ওপর বসিতেন? কাঠের চৌকির ওপর কিন্তু বসিতেন। খুব ভালো করে লক্ষ্য রাখবে, একদিন মনে হয় প্রশ্ন আসতে, আমি কোনো একটা বইয়ে মনে দেখতে পেয়েছিলাম। কাঠের চৌকির ওপর বসিয়া পোস্টমাস্টার নিজের ঘরে পড়া করিতেন। ছোট ভাই, মা, দিদি কথা প্রবাসে একলা ঘরে বসিয়া যাহাদের জন্য তার মন কেমন করিয়া উঠিত বা হৃদয় ব্যথিত হইয়া উঠিত, সেই সকল কথা সর্বদাই মনে উদয় হইত নীলকুঠির গোমস্তাদের কাছে, যাহা কোনো মাত্রই উপস্থাপন করা যায় না। নীলকুঠির গোমস্তাদের কাছে কি কথা উপস্থাপন করা যায় না? এই হৃদয়ের কথা উপস্থাপন করা যায় না, যেটা কিন্তু এই ছোট্ট বালিকাটিকে কিন্তু বলা যায়। ঠিক আছে, জানি না বারবার এটা কি হচ্ছে, বলা যাইতো, কিছু মাত্র অসঙ্গত বোধ হতো না। কাকে বলা যেত? সেই ছোট্ট বালিকাটিকে। বালিকাটির নাম কি? রতন। বালিকা কথোপকথন তাহারই ঘরে লোকদিদিদের দাদা দিদি এবং মা দিদি এবং দাদা চির পরিচিতির ন্যায় উল্লেখ করিতে থাকিল বা উল্লেখ করিত। এমনকি তাহার ক্ষুদ্র হৃদয়পটে বালিকা তাহার কাল্পনিক মূর্তিও চিত্রিত করিয়া লইয়েছিল। একদিন বর্ষাকালে মেঘমুক্ত, প্রত্যেকটা বিষয় দেখবে বর্ষাকালের অন্তর্গত, মানে তোমাকে যদি কোনো কারণে জিজ্ঞেস করে এই সময় কালটা কি ছিল, তুমি কিন্তু নির্দ্বিধায় বর্ষাকাল কিন্তু উচ্চারণ করতে পারো। তারপরে শেষে যখন যাচ্ছে তখনই দেখবে বর্ষাকালের একটা ছবি রয়েছে, কারণ নদী কিন্তু টইটম্বুর অবস্থায় ছিল, সেই বিষয়টা কিন্তু দেখে দেখে যেতে হবে। একদিন বর্ষাকালে মেঘমুক্ত, মেঘ ছাড়া এরকম একটা দ্বীপ্রহরে ঈষৎ তপ্ত সুকোমল বাতাস বইতেছে, একটু হালকা গরম সুন্দর বাতাস বইছে, রৌদ্র ভেজা ঘাস রয়েছে, গাছপালা হইতে এক প্রকার গন্ধ উত্থিত হইতেছে। মনে হইতেছিল যেন ক্লান্ত ধরণীর উষ্ণ নিঃশ্বাস গায়ের উপর আসিয়া লাগিতেছে। হঠাৎ করে এরকম কিন্তু লাইন আপনাকে দিতে পারে এবং লাইন তুলে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে কোথা থেকে লাইনটি নেওয়া হয়েছে। যেন ক্লান্ত ধরণীর উষ্ণ নিঃশ্বাস গায়ের উপর আসিয়া লাগিতেছে, এটা কিন্তু আমাদের পোস্টমাস্টারের লাইন, যেটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কোথাকার এক নাছোড় বান্দা পাখি একটানা সুরে নালিশ করে সমস্ত দুপুর প্রকৃতির দরবারে করুণ স্বরে বারবার করে আবৃত্তি করিতেছিল। পোস্টমাস্টারের হাতে কাজ ছিল না। সেদিনকার বৃষ্টি ধৌত মসৃণ চিক্কন তরুপল্লবের হিল্লোল এবং পরাভূত বর্ষার ভগ্নাবিশিষ্ট রৌদ্র শুভ্র স্তূপাকার মেঘস্তর বাস্তবিক দেখিবার বিষয় ছিল।
পোস্টমাস্টার তাহা দেখিতেছিলেন। এই সমস্ত কিছু যা যা বললাম মূলত ভাবে এই হালকা বিষয়, হালকা একটা রোদ্দুর রয়েছে, গরম একটা বাতাস রয়েছে, যেখানে দাঁড়িয়ে একটু হালকা উষ্ণ গন্ধ উত্থিত হচ্ছে, চারিদিকে জঙ্গল রয়েছে, তরু পাতা ভিজে রয়েছে কিন্তু উষ্ণ রয়েছে, আকাশটা মেঘমুক্ত রয়েছে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু এর মধ্যে ইনক্লুড রয়েছে এবং পাতা হালকা হালকা দুলছে, এই সমস্ত বিষয় তিনি দেখছিলেন। হৃদয় সহিত একান্ত সংলগ্ন হইয়া স্নেহপুত্তলি মানব মূর্তি ক্রমে মনে হইতে লাগিল সেই পাখি ওই বারবারই তাই বলিতেছে, এই জনমানবহীন তরু ছায়া নিমগ্ন, তরু ছায়া মগ্ন। মানে হচ্ছে তরু হচ্ছে গিয়ে গাছ, তার ছায়া সেটা দ্বারা নিমগ্ন মানে আধারিত, এরকম একটা বিষয়। তরু ছায়া নিমগ্ন, কোথায় গেল, মধ্যাহ্ন অর্থাৎ দুপুরবেলা। পল্লব মর্মণের অর্থ কতকটা ঐরূপ, কেহ বিশ্বাসই করে না। কোন রূপ? এই নির্দিষ্ট ভাবে স্নেহপুত্তলীর মূর্তি যে রূপ ছিল, সেই দুপুরের মূর্তিও কিন্তু সেই রূপ ছিল। কেহ বিশ্বাস করে না এবং জানিতেও পায় না, কিন্তু ছোট পল্লীর সামান্য বেতনে সাব পোস্ট মাস্টারের মনে খুব ভালো করে উল্লেখ করার মতো। তিনি সাব পোস্ট মাস্টার ছিলেন, ঠিক আছে। মনে গভীর নিস্তব্ধ মধ্যাহ্নে দীর্ঘ ছুটির এইরূপ একটা ভাবের উদয় হইয়া থাকে। পোস্টমাস্টার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলে, রতন। রতন তখন পাহাড় পেয়ারা তলায়। রতন কোথায় ছিল? পেয়ারা তলায় পা ছড়াইয়া কাঁচা পেয়ারা খাইতেছিল। প্রভুর কণ্ঠস্বর শুনিয়া অবিলম্বে ছুটিয়া আসিয়া হাঁপাইতে হাঁপাইতে বলিল, দাদাবাবু ডাকছো? পোস্টমাস্টার বলিলেন, তোকে আমি একটু একটু করে পড়তে শেখাবো। বলিয়া সমস্ত দুপুরবেলা তাহাকে সরেওয়া করিলেন। এইরূপ অল্প দিনই যুক্ত অক্ষর পর্যন্ত উত্তীর্ণ হইল। আমাদের যে রতন রয়েছে তার পড়াশোনা কত অব্দি উত্তীর্ণ হয়েছিল এটা কিন্তু মনে রাখবে। খুঙ্গি পুঁথি কথাটা আছে, খুঙ্গি পুঁথি আগেকার দিনে ব্যবহার হতো, মাথায় রাখবে। কিসে লেখাপড়া করতো? সে কিন্তু খুঙ্গি পুঁথিতে করতো। শ্রাবণ মাস, মাসের কথাও আমরা কিন্তু উল্লেখ পেয়েছি, উল্লেখ্য, এগুলো স্কিপ করে যাবে না। হঠাৎ করে প্রশ্ন আসলে দ্বিধাচলতায় পড়বে, ঠিক আছে, এরকম যেন না হয়। শ্রাবণ মাসের বর্ষণের আর অন্ত নেই, খাল বিল জল ভরিয়া উঠিয়াছে, অহর্নিশি ভেকের ডাক অর্থাৎ ব্যাঙের ডাক, বৃষ্টির শব্দ। গ্রামের রাস্তা চলাচলে এক প্রকার বন্ধ, নৌকা করিয়া হাটে যাইতে হয়। কি করিয়া হাটে যাইতে হয়? নৌকো করিয়া। একদিন প্রাতঃকাল হইতে খুব বাদলা হইয়াছে অর্থাৎ বৃষ্টি বাদল হইয়াছে। পোস্টমাস্টারের ছাত্রী কে ছিল? রতন কিন্তু ছিল। অনেকক্ষণ দ্বারের কাছে অপেক্ষা করিয়া বসিয়াছিল, কিন্তু অন্য দিনের মতো যথাসাধ্য নিয়মিত ডাক শুনিতে না পাইয়া আপনি খুঙ্গি কথি লইয়া ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করিল। দেখিল পোস্টমাস্টার তাহার খাটিয়ার ওপর শুয়ে আছে। কিসের ওপর শুইতো? খাটিয়ার ওপর। বস্তু কিসের? জলচৌকির ওপর কিন্তু বস্তু মনে রাখবেন। বিশ্রাম করিতেছেন, মনে করিতেছে অতি নিশ্চয় পুনশ্চ ঘর থেকে বার হইয়া উপক্রম করিতেছিল। মানে যে দেখছে অসুস্থ অবস্থায়, অসুস্থ বোঝেনি, যে শুয়ে আছে দেখেছে সে কিন্তু চলে যাচ্ছিল। সহসা রতন শুনিল, হঠাৎ শুনলো, সহসা কথা অর্থ হঠাৎ অর্থে ব্যবহৃত হয়েছে। রতন তাড়াতাড়ি ফিরিয়া গিয়া বলল, দাদাবাবু ঘুমাচ্ছিল? পোস্টমাস্টার কাতস্বরে বলল, শরীরটা ভালো নেই বোধ হচ্ছে, দেখ তো কপালে হাত দিয়ে। এই একান্ত নিঃসঙ্গ প্রবাসে ঘন বর্ষায় ঘোরকাতর শরীরে একটুখানি সেবা পাইতে ইচ্ছে করে। তপ্ত ললাটের ওপর শাখাপলার কোমল স্পর্শ মনে পড়ে। এই ঘোর প্রবাসে রোগ যন্ত্রণা, স্নেহময়ী নারীরূপী জননী ও ওকে, আচ্ছা, এখানে একটুখানি পেজ বাকি গেছে, আমি এখান থেকে পড়ে দিচ্ছি। আহ তোমাদের একটুখানি একটা পেজ কোনো কারণে অ্যাড করা হয়নি, অ্যাড করা ছিল, জানি না কিভাবে বাদ পড়েছে। একটু পড়ে দিচ্ছি আমি এখান থেকে, ঠিক আছে। কি বলছে দেখুন, তারপরে স্নেহময়ী নারীরূপী জননী এবং দিদি পাশে বসিয়া এই কথা মনে করিতে ইচ্ছে করে। এ স্থলে প্রবাসীর মনের অভিলাষ ব্যর্থ হয় না। প্রবাসী বলতে কাকে বোঝানো হয়েছে এখানে মনে রাখবেন। এখানে প্রবাসী বলতে আমাদের কিন্তু কাকে বোঝানো হয়েছে বলুন তো? আমাদের বলুন ওটাকে কি বলে? পোস্টমাস্টারকে বোঝানো হয়েছে। মনে রাখবেন পোস্টমাস্টার কিন্তু সাব পোস্টমাস্টার ছিল, ঠিক আছে। সেখানে কি বলছেন? তাকে প্রবাসী বলা হচ্ছে। তিনি শহর থেকে এখানে এসে গ্রামে এসে প্রবাসী অর্থে সেই অর্থে ব্যবহৃত হচ্ছে। বালিকা রতন আর বালিকা রহিল না, সেই মুহূর্তে সে জননীর পথ অধিকার করিয়া বসিল। বৈদ্য ডাকিয়া আনিল। বৈদ্য কথার অর্থ আপনারা সকলেই জানেন, যারা আগেকার দিনে ওষুধপত্র ডাক্তারি কাজ করতেন তারা। যথাক্রমে বাটিকা খাওয়ানো হলো। সারা রাত্রি শিয়রে জাগিয়া আপনি পথ্য রাধিয়া দিল এবং শতবার জিজ্ঞাসা করিল, হ্যাঁ গো দাদা বাবু, একটুখানি ভালো বোধ হচ্ছে? বহুদিন পরে পোস্টমাস্টার ক্ষীণ শরীর রোগশয্যা ত্যাগ করিয়া উঠিলেন। মনে স্থির করিলেন আর নয়। এই হইতেই কোনো মতে বদলি হইতে হইবে, এখান হইতে কোনো মতে বদলি হইতে হবে। কোথা থেকে যদি বলা হয়ে থাকে, কোথা থেকে মনে রাখবো, উলাপুর গ্রামের থেকে কিন্তু বদলি হতে হবে। কার বদলি হতে হবে? পোস্টমাস্টার বদলি কিন্তু হতে হবে। এই তিনি ঠিক করে নিলেন, কারণ তিনি জ্বর থেকে উঠেছিলেন। কি বলছে দেখুন, তারপরে আর নয়, এখান হইতে কোন রকমে বদলি হইতে হইবে। স্থানীয় অস্বাস্থ্যকরতার উল্লেখ করিয়া তৎক্ষণাৎ
কলকাতার কর্তৃপক্ষদের নিকট বদলি হইবার জন্য দরখাস্ত করিলেন। লোকসেবা হইতে নিষ্কৃতি পাইয়া রতন দ্বারে বাহির আবার নিজের স্বস্থান অধিকার করিল, কিন্তু পূর্বপদ আর তাহার ডাক পড়িল না। মাঝে মাঝে উকি মারিয়া দেখে পোস্টমাস্টার অত্যন্ত অন্যমনস্ক ভাবে চৌকিতে বসে আছে, খাটিয়ার ওপর শুয়ে আছে, চৌকিতে বসে আছে, খাটিয়ার ওপর শুয়ে আছে। রতন আবার আহ্বান প্রত্যাশা করিয়া আছে। তিনি তখন অধীর চিত্তে তিনি যখন অধীর চিত্তে তাহার দরখাস্তের ওপর জন্য উত্তর প্রতীক্ষা করিতেছেন, যখন রতন আহ্বানের অপেক্ষা করছে, তখন কি করছে পোস্টমাস্টার কিন্তু তার সেই রিরাইটিং হওয়া মানে মূলত ভাবে দরখাস্ত করেছিল সেটার কিন্তু উত্তর পাওয়ার জন্য অপেক্ষা করছেন। লোক সেবা হইতে নিষ্কৃতি পায় তার এরকম অবস্থা হয়। বালিকা দ্বারে বসিয়া সহস্রবার করিয়া তাহার পুরনো কথা পড়া পড়িল। কেন পড়িল? পাছে যেদিন সহসা ডাক পড়িবে সেদিন যেন যুক্ত অক্ষর পর্যন্ত সমস্ত গোলমাল যদি হয়ে যায়, তার জন্য সে কিন্তু পড়ছিল। এই তাহার একটা আশঙ্কা ছিল। কি আশঙ্কা ছিল? যাতে যুক্তাক্ষর গুলো গোলমাল না হয়ে যায়, যদি কোনোদিন ডাক পড়ে পড়াশোনার জন্য, সে যেন পুনরায় পড়তে পারে। কি বলা হচ্ছে দেখুন তারপরে, যে অবশেষে সপ্তাহ খানেক পরে কিন্তু সন্ধ্যাবেলায় তার ডাক পড়িল। উদ্বেলিত হৃদয়ে রতন কিন্তু গৃহের মধ্যে প্রবেশ করিল। দাদাবাবু আমাকে ডাকছিলে? পোস্টমাস্টার বলিল, রতন, কালই আমি যাচ্ছি। কোথায় যাচ্ছ দাদাবাবু? বাড়ি যাচ্ছি। আবার কবে আসবে? আর আসবো না। রতন কোনো কথা জিজ্ঞাসা করিল না। পোস্টমাস্টার আপনি তাহাকে বলিল, তিনি বদলির জন্য দরখাস্ত করেছিলেন, দরখাস্ত কিন্তু মঞ্জুর হইয়াছে, তাই তিনি কাজে জবাব দিয়ে বাড়ি যাইতেছেন, এই কথা তিনি জানালেন। অনেকক্ষণ আর কেহ কথা কহিল না। মিটমিট করিয়া প্রদীপ জ্বলিতে লাগিল এবং এক স্থানে ঘরের জীর্ণ চাল ভেদ করিয়া মাটির সরার উপর টপ টপ করিয়া জল পড়িতেছিল। কারণ কি? কারণ তখন বৃষ্টি হচ্ছিল, তখন শ্রাবণের মাস ছিল, তখন কিন্তু বর্ষাকাল ছিল, এগুলো আপনাকে মনে রাখতে হবে। তারপরে কি বলছে দেখুন, কিছুক্ষণ বাদে আস্তে আস্তে উঠিয়া রতন কিন্তু রুটি গড়িতে গেল। অন্যদিকে অন্য দিনের মতো চটপট হইল না, বোধ হয় মনের মাথায় ভাবনার কিছু উদয় হইয়াছিল। পোস্টমাস্টারের আহার সমাপ্ত হওয়ার পর বালিকা জিজ্ঞাসা করল, দাদা বাবু, আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে? কথাটা কোডানকোড করা হয়েছে, তুলে উত্তর আসতে পারে, প্রশ্ন আসতে পারে। দাদা বাবু, আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে? কে বলেছিল? কাকে বলেছিল? পোস্টমাস্টারকে বলেছিল। রতন বলেছিল। রতনকে? সেই বালিকা যে কিন্তু উলাপুরে পোস্টমাস্টারের ওখানে কিন্তু ছিল, তিনি কিন্তু অনাথ ছিল, 12 থেকে 13 বছর তার বয়স ছিল। পোস্টমাস্টার হাসিয়া কহিলেন, সে কি করে হবে? ব্যাপারটা যে কি কি কারণে অসম্ভব তাহা বালিকার বোঝানো আবশ্যক বোধ করিল না। সমস্ত রাত্রি স্বপ্নে এবং জাগরণে বালিকার কানে পোস্টমাস্টারের হাস্যধ্বনি কণ্ঠস্বর বাজিতে লাগিল। সে কি করে হবে? এই সে কি করে হবে এই কথাটা কিন্তু তোমাদের প্রশ্ন হিসাবে আসতে পারে, যদি এক্সামিনার চান। যদি খুঁটিয়ে না পড়ো তাহলে কিন্তু বিষয়টা সমস্যার কারণ হতে পারে। ভোরে উঠিয়া পোস্টমাস্টার দেখিলেন তার স্নানের জল যেরকম তোলা থাকে সেরকম তোলা রয়েছে। কলিকাতার অভ্যাস অনুসারে তিনি তোলা জলে স্নান করতেন। কখনো তিনি যাত্রা করিবেন সে কথা বলিলে কি কারণে জিজ্ঞেস করিতে পারেন নাই। পাছে প্রাতঃকাল আবশ্যক হয়, এজন্য রতন তত রাত্রে নদী হইতে তার স্নানের জল তুলিয়া আনিয়াছিল। চান মুখের দিকে স্নান সমাপন হইলে রতনের ডাক পড়িল। রতন নিঃশব্দে ঘরের মধ্যে প্রবেশ করিল। আদেশ প্রতীক্ষা করবার নীরব প্রভুর মতো আমার মতন তো সরি মুখের দিকে চাহিল। রতনকে কহিলেন, প্রভু কহিলেন। প্রভু বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? পোস্টমাস্টারকে কিন্তু বোঝানো হয়েছে। রতন, আমার জায়গায় যে লোকটি আসবেন তাকে বলে দিয়ে যাব, তিনি তোমাকে আমার মতোই যত্ন করবেন। কথাগুলো ভীষণ ইম্পর্টেন্ট। আমি পুরো টেক্সটটা পড়বো না, কারণ এটা ভীষণই কিরকম লাগবে বলতো, মানে অনেকটা মনে হবে যে টাইপিং এর বা এডিটরের ভুলের কারণে মূলত ভাবে করা। তো সেখানে দাঁড়িয়ে আমি টেক্সটটাকে শেষের দিকে কিছু লাইনকে ব্যাখ্যা করছি, যেগুলো তোমরা মনে রাখবে, ঠিক আছে? প্রথমত এটি যে আমি আমার পরবর্তীতে যাকে রেখে যাব সে কিন্তু তোমার কিন্তু দেখাশোনা করবে। কাকে বলেছিল? রতন কিন্তু রতনকে কিন্তু সে পোস্টমাস্টার বলেছিল। এই কথাগুলো অত্যন্ত স্নেহ এবং দয়ার্থ মনের থেকে বললেও কি দেখা যাচ্ছে দেখো, কিন্তু রতন অনেকদিন প্রভুর অনেক তিরস্কার সহ্য করেছিল, কিন্তু এই নরম কথা সহ্য করতে পারল না। একেবারে উচ্ছ্বসিত হৃদয়ে কাঁদিয়া কহিল, না না, তোমার কাউকে কিছু বলিতে হবে না, আমি থাকতে চাইনি। এ কথা কিন্তু রতন জানিয়েছিল। তারপর দেখা যাচ্ছে যে শেষের দিকে তুমি যদি একটু চলে যাও, তার নিচে দেখবে চলে যাবে, প্রথম ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে গিয়ে সে পথ খরচা বাবদ কিন্তু কিছু টাকা দিয়ে যেতে চেয়েছিল। কাকে? রতনকে। একটু সেই পাঠটাকে পড়ে আমি তোমাদের শোনাচ্ছি। পথ খরচা বাজে তাহার বেতনের যত টাকা পাইয়াছিল পকেট হইতে বাহির করিলেন। তখন রতন ধুলায় পড়িয়া তাহার পা জড়াইয়া ধরিল। দাদা বাবু, তোমার দুটি পায়ে পড়ি, আমাকে কিচ্ছু দিতে হবে না। তোমার দুটি পায়ে পড়ি, আমার জন্য কাউকে কিচ্ছু করতে হবে না বলিয়া দৌড়ে সে সেখান থেকে কিন্তু পালিয়ে গিয়েছেন। তারপর সে কিন্তু আর আসেনি। ভূতপূর্ব সময় পোস্টমাস্টার কি দেখা যাচ্ছে? পোস্টমাস্টার নিঃশ্বাস ফেলিয়া কার্পেটের ব্যাগ ঝুলাইয়া
কোন ব্যাগ নিয়েছিল? সে কিন্তু কার্পেটের ব্যাগ কিন্তু ঝুলিয়েছিল এবং একটা টিনের প্যাটরা ছিল। কার্পেটের ব্যাগ এবং টিনের যেই প্যাটরা ছিল, সেই টিনের প্যাটরা কিন্তু নীল এবং সাদা রং ছিল। বাক্স বলতে পারো, ঠিক আছে? আগেকার দিনে যে টিনের বাক্স, সেটা রং কি ছিল? নীল এবং শ্বেত। নীল এবং সাদাও বলতে পারো। নীল এবং শ্বেত কিন্তু তার রং ছিল, এটা তোমাকে মাথায় রাখতে হবে। এবং মাথা ছাতা দিয়ে সে কিন্তু এগিয়ে যাচ্ছিল। সে কিসে করে গিয়েছিল বলতো? নৌকো করে গিয়েছিল। এই সময় তার একটা ভাব কিন্তু উদয় হয়। দেখবো আমরা একটু কি ভাব উদয় হচ্ছে। যে বলছে, উম একবার নিতান্ত ইচ্ছে হলো যে প্যাটরা তুলিয়া ধীরে ধীরে নৌকো অভিমুখে চললেন, এবং বর্ষার যেরকম নদী হয় ফুলো স্ফুরিত, যেরকম ফুলে ফেপে ওঠে, নদীও কিন্তু সেরকম ফুলে ফেপে ছিল। সে নৌকোর উপর উঠে দাঁড়ায়। তারপর মনে হলো একবার নিতান্ত ইচ্ছে হলো ফিরিয়া যাই, জগতের প্রবিচ্যুত সেই অনাথিনীকে সঙ্গে লইয়া আসি। লাইনগুলো ভীষণ ইম্পর্টেন্ট। যারা পড়েননি বা পড়বেন বলে অপেক্ষা করছেন, তারা কিন্তু কাইন্ডলি শুনবেন বা লিখে নেবেন। যে জগতের ক্রোড় হতে চ্যুত, মানে জগতের কোল হতে চ্যুত সেই অনাথিনীকে, অর্থাৎ সেই রতনের কথা বলা হচ্ছে, তাকে কিন্তু তিনি লইয়া আসতে চাইছিলেন। কিন্তু কালে বাতাস পাইয়াছে। এগুলো খুব সাংকেতিক একটা বিষয়, যেগুলো আপনাদের এখন আমরা আলোচনা করব না, কারণ এই মুহূর্তে আমাদের সেই সময়টা নেই। পালে বাতাস পড়িয়াছে, এটা মানে জীবনের অন্য মোড়কে বোঝাচ্ছে, যেখানে দাঁড়িয়ে জীবন কিন্তু ঘুরে গেছে। পালে অন্যদিকের হাওয়া লেগেছে, পাল কিন্তু এবার হাওয়া দিয়ে নৌকোকে অন্যদিকে ঠেলে নিয়ে যাবে, আর কিন্তু এখানে দাঁড়াবে না। জীবনের দিক কিন্তু পরিবর্তিত হয়েছে, যেমন করে নদীর দিক কিন্তু পরিবর্তিত হয়। ব্যাপারটা হচ্ছে এরকম। কি বলছে দেখুন, পালে বাতাস পাইয়াছে, বর্ষার স্রোত খরতর বেগে বহিতেছে, গ্রাম অতিক্রম করিয়া নদীকূল শ্মশান দেখা যাইতেছে। গ্রাম অতিক্রম করিয়া নদীকূলে কি দেখা যাচ্ছে? শ্মশান দেখা যাচ্ছে। নদী প্রবাহে ভাসমান পথিক উদাস হৃদয়ে এই তত্ত্ব ব্যাখ্যা করলো। নদী প্রবাহে ভাসমান পথিক, এখানে কাকে বলা হয়েছে? পোস্টমাস্টারের কথা কিন্তু বলা হয়েছে। এই তত্ত্ব উদয় হইল, জীবনে এমন কত বিচ্ছেদ কত মৃত্যু আসে, ফিরিয়া কি ফল? পৃথিবীতে কে কাহার? অবশ্যই লিখে নেবে। জীবনে কত মৃত্যু কত বিচ্ছেদ, ফিরিয়া কি ফল? পৃথিবীতে কে কাহার? এটা কিন্তু পোস্টমাস্টারের মনে উদয় হয়েছিল। কিন্তু রতনের এই ধরনের কিন্তু কোনো এক্সপেকটেশন তৈরি হয়নি, মানে কোনো এরকম মনোভাব বা এরকম স্বার্থান্বিত মনোভাব কিন্তু তৈরি হয়নি, বা মনুষ্যহীরা এরকম মনোভাব কিন্তু তৈরি হয়নি। বরং দেখা যাচ্ছে সে কিন্তু সেই ঘরের চারপাশেই কিন্তু ঘুরে বেড়াচ্ছে এবং কোথাও গিয়ে তার যেন কার জন্য যেন অপেক্ষা করছে। এবং শেষের দিকে দেখবে যে মানুষের হৃদয়ের একটা পরিচয় আমরা পাবো, সেইটুকুনি আমরা পড়বো একটু। যুক্তি স্থানে বিধান বহুল বিলম্বে মাথায় প্রবেশ করে, প্রবল প্রমাণের অবিশ্বাস নিয়া মিথ্যাকে আশার দুই বাহু পাশে বাঁধিয়া দুই হাতে জড়িয়ে বেঁধে বুকের ভেতরে প্রাণপণে জড়াইয়া ধরে। কি? এটা হিউম্যান বিং এর কিন্তু অভ্যাস, বা নারী হৃদয়ের কিন্তু একটা অভ্যাস। অবশেষে একদিন সমস্ত নারী কাটিয়া হৃদয়ের রক্ত শুষিয়া সে পলায়ন করে। এই রতনের যে অনুভূতি, যে ভাবনা, সেই রক্ত শোষণ করে কিন্তু পোস্টমাস্টার কিন্তু পলায়ন করেছিল, সেই ভাবটা তুলে এসেছে। কিন্তু তখন চেতনা হয়, তখন তার চেতনা হয় যখন সুশিয়া চলিয়ে গেছে। তখন কার চেতনা হয়? এই নারী হৃদয়গুলোর চেতনা হয়, বা মানুষের হৃদয় কিন্তু চেতনা হয়। এবং দ্বিতীয় ভ্রান্তি পাশে পরিবার জন্য আমাদের চিত্ত কিন্তু ব্যাকুল হইয়া ওঠে। এইরকমই আরো কিন্তু বিভিন্ন আমাদের কি হবে? ভ্রান্তি তৈরি হবে, যেগুলোকে ভুল বলা চলে। সেই ভুলের মধ্যে মানুষের হৃদয় যেন পড়ার জন্য আরো একবার তৈরি হয়। এই যে পতঙ্গ, সে আগুনের দিকে এতটাই চমকিত হয়, জানে সে আগুনে গেলে পুড়ে যাবে, তবুও সে আগুনের দিকে টেনে টেনে যায়। মানুষের হৃদয় সেরকম। একটা ভ্রান্তি পাশ থেকে বেরিয়ে এসে, একবার ঠকানো থেকে বেরিয়ে এসে, একবার খারাপ লাগা থেকে সরে এসে, আবার সেই খারাপ লাগার দিকে সে কিন্তু দৌড়ে দৌড়ে ছুটে যায়। এটা মনুষ্য প্রবৃত্তি বা দার্শনিক মতামত কোথাও গিয়ে। তো একটু টাইপিং এর জায়গাটায় সমস্যা হয়েছে, তার জন্য আশা করছি বোঝাতে কোনো সমস্যা হয়নি আপনাদের। কি কি বিষয়গুলো মনে রাখবেন আমি সেইটুকুনি আরো একবার আপনাদের বলে দিই। দ্বিজেন্দ্রলাল রায়ের যে কবিতাটি রয়েছে, অবশ্যই সেটা মনে রাখবেন। ধনে ধান্য পুষ্পে ভরা লেখা হয়েছে, এবং সেখানে যে প্রেক্ষাপট রয়েছে সেটা আর বোঝানোর প্রয়োজন নেই। তবে পোস্টমাস্টার গল্পের ক্ষেত্রে কিছু বিষয় মনে রাখবেন, যেন উলাপুরে প্রথম পোস্টমাস্টার কিন্তু কাজ করছেন, এবং 12-13 বছরের সেখানে কিন্তু একটি বালিকা ছিল। তার নাম কি ছিল? তার নাম কিন্তু রতন ছিল। এবং এখানে তিনি এসে জলের ওপরে উঠে আসা মাছ যেরকম যার অবস্থা হয়, সেরকম কিন্তু তার অবস্থা ছিল। এই উলাপুর পোস্ট অফিসের নিকটবর্তী স্থানে কিন্তু একটি নীলকুঠি ছিল, এবং নীলকুঠির সাহেবরাই কিন্তু এটিকে তৈরি করে, অর্থাৎ পোস্ট অফিসটাকে কিন্তু তৈরি করে। তার সাথে সাথে আপনার যেটা মাথায় রাখতে হবে, ধরুন এই প্যাট্রা যে বাক্সটা ছিল সেটার রং কি ছিল? সেটার রং কিন্তু আপনি যদি একটু মনে করেন, আমরা একটু আগেই দেখেছি সেটার রং নীল এবং শ্বেত কিন্তু ছিল। আমরা বারবার করে বর্ষাকালের উদাহরণ কিন্তু পেয়েছি, মানে কালটা কিন্তু বর্ষা ছিল। আর একটা মাসের উদাহরণ পেয়েছি, সেটা হচ্ছে গিয়ে শ্রাবণ মাস, আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। এই কিছু কিছু বিষয় আপনাকে মাথায় রেখে যেতে হবে। আর ধরুন বয়সের কথা আমরা বলে দিলাম, আর তেমন ভাবে কিছু নেই।
মূলত ভাবে দেখা যায় অফিসে যখন তিনি বসছেন সেখানে জলচৌকিতে বসছেন এবং শুচ্ছেন যখন সেটা কিন্তু খাটিয়াতে শুচ্ছেন। এছাড়াও ছোট ছোট কিছু অর্থ আপনাকে জিজ্ঞেস করতে হবে গ্রাম বাংলায় সেই সময় বা সেই সময় প্রচলিত কিছু শব্দ যেগুলো আমাদের এখনকার জগতে পরিচিত নয়, সেই শব্দ আপনার কাছে আসতে পারে অ্যাজ আ কোয়েশ্চেন হিসাবে। তো আশা করছি, এবং প্রবাসী হিসাবে কাকে বোঝানো হয়েছিল, তার কাছে একটি কার্পেটের ব্যাগ ছিল, কার কাছে, মূলত ভাবে পোস্টমাস্টারের কাছে। তিনি কিন্তু সাব পোস্টমাস্টার ছিল, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আর রতনের যে পড়াশোনা হয়েছিল সেটা কিন্তু যুক্তাক্ষর পর্যন্ত সম্পন্ন হয়েছিল। আর যে লাইনগুলো আমি শেষের দিকে পড়লাম অবশ্যই পাঠ্য বই দেখে পড়বেন, এবং টাইপিং মিস্টেক বা এডিটিং মিস্টেকের জন্য এক্সট্রিমলি সরি ফর দ্যাট, যে পেজগুলো এর পরবর্তীতে ছিল না। তো আজকের আমরা ক্লাস এই অবধি রাখবো। পরবর্তী ক্লাসগুলোকে কেবলমাত্র কোয়েশ্চেন অ্যান্সারের মাধ্যমে বা ওয়ান লাইনের মাধ্যমে আমি আপনাদের কোয়েশ্চেনগুলোকে সলভ করানোর চেষ্টা করব। অবশ্যই যদি নিজেদেরকে ভ্যালিড করতে চান বা নিজেদেরকে দেখতে চান যে আপনার পড়াশোনাটা কতটা সঠিকভাবে এগোচ্ছে, অবশ্যই এই চ্যানেলে যুক্ত হয়ে বাংলার জন্য বা অন্যান্য সাবজেক্টের জন্য আপনাদের প্রত্যেকটার জন্য টপিক ওয়াইজ একটি গ্রুপ করা হয়েছে। তো বাংলার জন্য আপনি কিন্তু মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে যুক্ত হতে পারেন, যেখানে দাঁড়িয়ে আপনি কিন্তু নিজেকে ভ্যালিড করতে পারবেন, অবশ্যই ফ্রি অফ কস্ট, এই চ্যানেলের কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নেই। তো আজকের ক্লাস এই অবধি থাকছে। সকলকে অনেক ধন্যবাদ আমার ক্লাসটি দেখার জন্য, এবং অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। প্রত্যেকদিন দুপুর 2টোর সময় রেকর্ডেড ভার্সনে আপনাদের ক্লাস আপলোড হয়। গত 2 দিন আপনাদের ক্লাস আপলোড হতে পারেনি ইলেকট্রিক সমস্যার কারণে। সকলকে ধন্যবাদ আজকে ক্লাসটি দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সকলে খুব ভালো থাকবেন, পড়াশোনার মধ্যে থাকবেন এবং সতর্কভাবে পড়াশোনা করুন। এবং যেহেতু সময় আমাদের হাতে অনেকটাই কম, সেহেতু আমি বলবো যে পড়াশোনার মধ্যে থাকুন। নেগেটিভিটির সাথে পারবো না, হবে না, এতটুকু সময় হয় কিনা, এই বিষয়গুলোর মধ্যে যাবেন না। এই হচ্ছে বিষয়। সকলকে ধন্যবাদ। নমস্কার সকলকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে খুব ভালো থাকুন।